আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মনে আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে ব্যাকরণে তুমিও 30 পাবে, এইচএসসি 2024 সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিও। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম ফুল প্রসেসে দেখিয়ে দেবো যে ব্যাকরণে তুমি কিভাবে 30 পাবা। ওকে, তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে তুমি ব্যাকরণে 30-এর মধ্যে 1 নাম্বারও কম পাবা না, একদম 30-এ 30 নাম্বারই পাবা। তো এর জন্য তোমাকে একটু ধৈর্য নিয়ে এই ভিডিওটা কন্টিনিউ করে দিতে হবে। তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাফি এডুকেশন, এবং একই নামে আমাদের কিন্তু একটা ফেসবুক পেজও রয়েছে, তার নামও একই, রাফি এডুকেশন। তো তুমি ফেসবুককে গিয়ে ওখানে তো সার্চ করে দাও এই নামটি, রাফি এডুকেশন, তাহলে পেজটি চলে আসবে। তো ওই পেজটিকে তুমি ফলো দিয়ে নেবে। ওকে, এবং এই পেজটা তুমি তোমার বন্ধুর মাঝে শেয়ার করে দিবে, কারণ ইউটিউব চ্যানেলের মতো কিন্তু ফেসবুক পেজেও কিন্তু একইভাবে ভিডিও আপলোড হয়। ওকে ওকে, তো দেখো ব্যাকরণে তুমিও 30 পাবে। দেখো 1 নাম্বার যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে উচ্চারণের নিয়ম। উচ্চারণের নিয়ম, হ্যাঁ, যেমন এ ধ্বনি কিংবা আ ধ্বনি বা ও ধ্বনি, তো এইগুলার নিয়ম পড়লে চলবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কয়েকটা আছে। দেখো এখানে ধরো এ ধ্বনির জন্য কয়েকটা নিয়ম পড়তে হবে, আ ধ্বনির জন্য কয়েকটা নিয়ম পড়তে হবে, আবার ও ধ্বনির জন্য কয়েকটা নিয়ম পড়তে হবে। তো আমি বলবো কি, এই টপিকটা মানে এই 1 নাম্বার এই কোশ্চেনটা তুমি বাদ দেবা। কেন বাদ দেবা? কারণ বিকল্প তো আর একটা কোশ্চেন আছে, সেটা তুমি অবশ্যই অ্যান্সার করবা। ওকে, আচ্ছা দেখো যে বিকল্প যেটা আছে সেটা তোমার জন্য কেন সহজ হবে তুমি একটু পরে বুঝতে পারবা। দেখো এখানে আছে কি আছে, নিচের শব্দগুলোর সঠিক উচ্চারণ লেখো। হ্যাঁ, কি আছে যে নিচের শব্দগুলোর সঠিক উচ্চারণ লেখো। এখানে আছে নদী, এর উচ্চারণ লিখতে হবে, ছাত্র উচ্চারণ লিখতে হবে, অক্ষর উচ্চারণ লিখতে হবে, অবিশ্বাস উচ্চারণটা লিখতে হবে, ঐকতান উচ্চারণটা লিখতে হবে, স্মরণীয়, হ্যাঁ স্মরণীয় যে আছে এটা উচ্চারণ লিখতে হবে, গ্রাহ্য উচ্চারণ লিখতে হবে, উদাহরণ উচ্চারণটা লিখতে হবে। তো দেখো এই উচ্চারণের জন্য নিজ বোর্ড বাদ দিয়ে 2023 সালের সকল বোর্ডের প্রশ্ন পড়লে কমন পড়বে ইনশাল্লাহ। তুমি তোমার নিজের যে বোর্ডটা আছে, ধরো তুমি ঢাকা বোর্ডে, তাহলে তুমি ঢাকা বোর্ডের কোশ্চেনটা বাদ দিবা, বা তুমি কুমিল্লা বোর্ডের প্রশ্নটা বাদ দিবা। তোমার নিজস্ব বোর্ডটা বাদ দিয়ে আর যে বোর্ডগুলো আছে সবগুলো বোর্ডের কোশ্চেন তুমি পড়ে ফেলবা। ঠিক আছে? তো দেখো এটার অ্যান্সার করার নিয়মটা দেখো। তো দেখো এখানে আছে কি, ছাত্র। দেখো এখানে কি আছে, ছাত্র। তো এই ছাত্র শব্দটা যখন আমরা উচ্চারণ করি তাহলে ছাত্র এরকম একটা আসে, তাই না? তো এই ছাত্র শব্দটাকে কিন্তু ভাঙা যায়। একটা হচ্ছে সাত, আর একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে সাত, আর একটা হচ্ছে ত্র। তো ছাত্র, তো এরকম যদি এরকম করে যদি কোনো শব্দকে ভাঙা যায় তাহলে হ্যাঁ, তাহলে তোমাকে কি করতে হবে, যেটা তুমি যে শব্দটা তুমি ভাঙলা, হ্যাঁ কোনো শব্দ যদি এরকম ভেঙে উচ্চারণ করা যায় আর কি, তখন তুমি কি করবা, তুমি জাস্ট যেই শব্দটাকে ভাঙছো, যে শব্দটাকে তুমি ভাঙছো ওইটার নিচে তুমি একটা হসন্ত দিয়ে দিবা। হ্যাঁ, মানে যে দুইটাকে ভাঙছো ওই দুইটার মধ্যে হসন্ত দিতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দ্বিতীয় যেটা আছে সেটা যদি এক বর্ণের হয়, যেমন এখানে ত্র মাত্র একটা বর্ণ আছে, তো একটা বর্ণ থাকার কারণে এটার নিচে হসন্ত হবে না, একটা থাকার কারণে এটার নিচে কি হবে না, হসন্ত হবে না। আর এই সাতের মধ্যে খেয়াল করো যে এই জায়গায় কি আছে, এই জায়গায় কি দুইটা বর্ণ আছে, একটা স একটা ত, এই জন্য তুমি এটার মধ্যে হসন্ত দিবা। ঠিক আছে? ওকে, আচ্ছা এবার যাই হচ্ছে পরবর্তী আরেকটাতে। সেটা হচ্ছে কি, অক্ষর। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অক্ষর। ওকে, আচ্ছা এবার যাই। তো দেখো এই যে অক্ষর, তো অক্ষর, অক এখানে দুইবার ভাঙলা, অক আবার খোর। তো এই যে অক্ষর যে শব্দটাকে ভাঙলা, তো অকের নিচে হসন্ত দিয়ে দাও, অকের নিচে হসন্ত আর খোরের নিচে হসন্ত দিয়ে দাও। হ্যাঁ, মানে ভাঙার পরে জাস্ট ওইটার মধ্যে কী দিয়ে দেবে, হসন্তটা বসায় দিতে হবে, যে ওয়ার্ডটা ভাঙছো আর কি, ওই ওয়ার্ডটা কী করবো, ওইটার নিচে জাস্ট ভাঙার পরে জাস্ট কী করবা, ওইটার মধ্যে তুমি জাস্ট এই হসন্ত দিয়ে দেবে। এই যে অকের নিচে হসন্ত আর খোরের নিচে হসন্ত। এরপরে দেখো অবিশ্বাস, অবিশ্বাস এখানে দুইবার ভাঙা গেছে, তাহলে অবিশের নিচে হসন্ত, অবিশের নিচে হসন্ত এবং শ্বাসের নিচে হসন্ত দিয়ে দাও। আচ্ছা এবার হচ্ছে ঐকতান,
এরপরেরটা যেটা আছে সেটা কি ঐকতান। তো ঐকতানের মধ্যে যাই, তো ঐকতান তাহলে ওয়ের মধ্যে ঐকতান শব্দকে যদি ভাঙ্গো, এই যে ঐকতান যে শব্দটা আছে এটা যদি ভাঙ্গো তাহলে ওয়ের মধ্যে হসন্ত আছে, আবার কোতানের শেষে হসন্ত দিয়ে দাও, বাস কাজ শেষ হয়ে গেল। স্মরণীয়, স্মরণীয়, স্মরণীয়। আচ্ছা, স্মরণীয় শব্দটা ভাঙা যায় না, দেখো স্মরণীয় শব্দটা কিন্তু ভাঙা যায় না, ঠিক আছে। এটা এটা যদি আলাদা ভেঙে উচ্চারণ করো তাহলে স্বরনীয় হয়, স্বরনীয় হয়, তাহলে কিন্তু স্মরণীয় হয় না। তো যেহেতু এটা ভাঙা যায় না, যদি কোনো শব্দ ভাঙা না যায় তাহলে শেষে শুধু তুমি হসন্ত দিয়ে দিবা, এই শব্দটা উচ্চারণটা লিখে শেষে শুধু কী দিয়ে দেবা, হসন্ত দিয়ে দেবা, স্মরণীয়। গ্রাহ্য, গ্রাহ্য। আচ্ছা দেখো, ওই যে গ্রাহ্য যে শব্দটা আছে, যে এখানে গ্রাহ্য শব্দটা আছে, এটাকে ভাঙা যায়। তাহলে একটা গ্রাহ্য শব্দটা যদি তুমি ভাঙো তাহলে কি হয়, একটা হচ্ছে গ্রাস, একটা হচ্ছে কি গ্রাস, আর একটা হচ্ছে জো। তো এটা তো ভাঙা যায়, তো এটা ভাঙা যায়, এজন্য এই গ্রাজের নিচে কি দিবা, এই গ্রাজের নিচে তোমাকে কি দিতে হবে, এই গ্রাজের নিচে হসন্ত। আর যেহেতু ঝ একটা বর্ণ, তাহলে এটা নিচে আর হসন্ত হবে না, গ্রাহ্য। উদাহরণ, উদাহরণ। তাহলে উদাহরণ শব্দটাকে ভাঙা দেয় না, জাস্ট এটাকে জাস্ট উচ্চারণটা লিখে দেবা, উদাহরণ, উদাহরণ। হ্যাঁ, উদাহরণ লিখে দিয়ে শেষে তুমি জাস্ট কি দিয়ে দেবে, একটা হসন্ত দিয়ে দিলেই চলবে, ঠিক আছে। তো এইভাবে খুবই সহজে কিন্তু তুমি উচ্চারণটা কিন্তু অ্যান্সার করতে পারো পরীক্ষায়, কিন্তু উচ্চারণটা খুব সহজে অ্যান্সার করতে পারো। কিন্তু উচ্চারণের নিয়মটা যদি আয়ত্ত করতে চাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কয়েকটা কোশ্চেন পড়তে হবে। তুমি চাইলে পড়তে পারো, বাট আমি তোমাকে জাস্ট দেখাই দিলাম যে উচ্চারণটা অ্যান্সার করা একদম ইজি একটা বিষয়। আচ্ছা, এরপরে আসি 2 নাম্বার কোশ্চেনে যেটা আসবে। 2 নাম্বার যে কোশ্চেন আসবে সেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম। হ্যাঁ, 2 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি বাংলা বানানের নিয়ম আসবে। তো দেখো, বাংলা বানানের নিয়ম যদি আসে তাহলে এরকম কোশ্চেন আসতে পারে যে বাংলা বানানের 5টি নিয়ম লেখো, অথবা আসতে পারে যে বাংলা একাডেমি কর্তৃক আধুনিক প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লেখো। একই যদি আসে বাংলা বানানের 5টি নিয়ম লেখো তাহলে একই উত্তর। যদি আসে বাংলা একাডেমি কর্তৃক আধুনিক প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লেখো, একই উত্তর। তার মানে এই 2টা কোশ্চেনের মধ্যে যেটাই আসুক উত্তর একই হবে, ঠিক আছে। তো আমি বলবো যে এই 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 কোশ্চেনটা তুমি অ্যান্সার করবে পরীক্ষার জন্য, এই কোশ্চেনটা অ্যান্সার করবে। এখানে দেখো খুব সহজে 5টা নিয়ম তুলে ধরা হয়েছে, যে বাংলা বানানের 5টি নিয়ম নিচে তুলে ধরা হলো, বাংলা বানানের 5টি নিয়ম নিচে তুলে ধরা হলো। অথবা লিখতে পারো যে বাংলা একাডেমি কর্তৃক আধুনিক প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম তুলে ধরা হলো, ঠিক আছে। এই কথা লেখার পর দেখো নিয়মগুলো দেওয়া আছে। 1 নাম্বার, ইংরেজি বা বিদেশি সকল বানানের রস্বইকার হবে। ইংরেজি যে কোনো বানান বা বিদেশি বানানে কি হবে, রস্বইকার হবে। যেমন ইংরেজি বানানে রস্বইকার আছে, আরবি বানানে রস্বইকার আছে, এবং ফার্সি বানানে রস্বইকার আছে। এগুলো কিন্তু একটাও দীর্ঘিকার হবে না, সবগুলো হবে রস্বইকার। আচ্ছা, এরপর আসি 2 নাম্বারে, ইংরেজি বানানে এসটি এর পরিবর্তে স্ট হবে, এসটি এর পরিবর্তে স্ট হবে। যেমন স্টল, স্টল বানানে ইংরেজিতে কি আছে, এসটি আছে। স্টেশনারি বানানে এসটি আছে, এরপরে স্টেশন বানানে এসটি আছে। তো এই জায়গাগুলোর কারণে এখানে হয়েছে, স্টল, স্টেশনারি, অর্থাৎ সংযুক্ত দন্ত্যা শয়টয় হয়েছে, প্রত্যেকটায় সংযুক্ত দন্ত্যা শয়টয় হয়েছে। দেখো, স্টলের মধ্যে সংযুক্ত দন্ত্যা শয়টয়, স্টেশনের মধ্যে সংযুক্ত দন্ত্যা শয়টয় হয়েছে, তারপরে স্টেশনের মধ্যে সংযুক্ত দন্ত্যা শয়টয় হয়েছে। আচ্ছা, এরপরে র রি মধ্যাহ্ন স্বরের পরে মধ্যাহ্ন হবে, র রি মধ্যাহ্ন স্বর পরে মধ্যাহ্ন হবে। রন, হ্যাঁ রন, র আছে বিধায় মধ্যাহ্ন হয়েছে। ঋণ, ঋণের মধ্যে রি আছে দেখে মধ্যাহ্ন হয়েছে, আর মধ্যাহ্ন স্বর পরে কি হয়েছে, মধ্যাহ্ন হয়েছে, ঠিক আছে। এরপর দেখো যে কবি বা লেখক, কবি বা লেখক তাদের নামের বানান যেভাবে লিখতেন সেভাবে লিখতে হবে। হ্যাঁ, কবি বা লেখকের নামের বানান যেভাবে তারা লিখতেন সেভাবে, যেমন কাজী নজরুল ইসলাম এইভাবেই সে তার নাম লিখতো, তাহলে এইভাবেই লিখতে হবে। এরপর দেখো যে শামসুর রহমান, শামসুর রহমান, হ্যাঁ শামসুর রহমান কিন্তু লিখতেন না, শামসুর রহমান লিখতেন, তাহলে এইভাবেই লিখতে হবে, শামসুর রহমান। এরপর দেখো জীবীযুক্ত বানানে রস্বইকার হবে, যেমন কৃষিজীবী, শ্রমজীবী ইত্যাদি। তো দেখো খুব সহজ 5টা নিয়ম, হ্যাঁ বাংলা বানানের 5টা নিয়ম। তবে এইটা অ্যান্সার করে তোমার জন্য বেস্ট হবে। এতে এই কয়েকটা পয়েন্ট দিয়ে লিখলে, এই 5টা পয়েন্ট লিখলে তোমাকে 5-এর মধ্যে 5 দিয়ে দিবে। আচ্ছা, এছাড়া এটার আরেকটা বিকল্প আছে, সেটা হচ্ছে নিচের বানানগুলোর শুদ্ধ রূপ লেখো। এখানে কয়েকটা বানান থাকবে, 5টার বেশি থাকবে, তো এখান থেকে 5টা লিখতে হবে তোমার। হ্যাঁ, যে কোনো 5টা তুমি লিখবা, বাট 5টার বেশি থাকবে, এখানে 8টা থাকতে পারে।
ঠিক আছে? তো 8টা থাকবে আর কি। তো এটার জন্য তোমার সাজেশন হচ্ছে নিজ বোর্ড বাদ দিয়ে 2023 সালের সকল বোর্ড পড়লেই তুমি কমন পাবা ইনশাল্লাহ। ঠিক আছে? তো এখানে দেখো পিপিলিকা, মরীচিকা, বিভীষিকা, গীতাঞ্জলি, পেশাজীবী, মুমূর্ষ, মুহূর্ত, স্টল। তো এই কয়েকটা পড়লে আশা করি এখান থেকে মোটামুটি 3টা তুমি কমন পাবা, এটা 100%। আর যদি তুমি সবগুলো বোর্ড পড়তে পারো 2023 সালের, তাহলে তুমি 5টাই কমন পাবা ইনশাল্লাহ। ঠিক আছে? তো এটার অ্যান্সারটা কীভাবে করবা? প্রদত্ত শব্দ লিখবা, শুদ্ধ বানান। অর্থাৎ এই যে প্রদত্ত শব্দ যেগুলো, এগুলো সব অশুদ্ধ। যেমন এখানে পিপিলিকা দিছে, তারপর মরীচিকা দিছে, এগুলো অশুদ্ধ। বিভীষিকা দিছে, অশুদ্ধ। গীতাঞ্জলি দেওয়া হয়েছে, অশুদ্ধ। পেশাজীবী, অশুদ্ধ। মুমূর্ষ, অশুদ্ধ। মুহূর্ত, অশুদ্ধ। স্টল, অশুদ্ধ। তো এই বানানগুলো অশুদ্ধ আছে, এগুলো শুদ্ধ রূপ লিখতে হবে। যেমন মরীচিকা, হ্যাঁ, যেমন পিপিলিকা। তো দেখো যে পিপিলিকা বানানটার শুদ্ধ রূপ হচ্ছে পিপিলিকা। দেখো পিপিলিকা 4 বর্ণের বানানে, 4টা বর্ণ থাকলে এটা রস্বইকার দিয়ে শুরু হয়, রস্বইকার দিয়ে শুরু হয়, তাহলে তারপরেরটা হচ্ছে দীর্ঘিকার, আবার পরেরটা হচ্ছে রস্বইকার। মরীচিকাটা একটু ব্যতিক্রম, হ্যাঁ, এখানে কিন্তু দীর্ঘিকার দিয়ে শুরু হবে, তারপরেরটা রস্বইকার হবে। বিভীষিকা এটা আবার রস্বইকার দিয়ে শুরু হবে, পরেরটা দীর্ঘিকার হবে। ঠিক আছে? এরপরে গীতাঞ্জলি, অঞ্জলিযুক্ত বানানে রস্বইকার হবে, দীর্ঘিকার কিন্তু হবে না। অঞ্জলিযুক্ত বানানে রস্বইকার হয়। পেশাজীবী, কোনো বানানের মধ্যে যদি জীবী কথাটা থাকে তাহলে 2টা দীর্ঘিকার হবে, পেশাজীবী। তারপরে মুমূর্ষু বানানটা রস্বইকার দিয়ে শুরু হবে, মুমূর্ষু। প্রথমটা রস্বইকার হয়েছে, তারপরটা দীর্ঘকার হয়েছে, পরেরটা আবার রস্বইকার হয়েছে। মুহূর্ত বানানটা রস্বইকার দিয়ে শুরু হবে, পরেরটা দীর্ঘকার হবে। স্টল বানানে মধ্যাহ্ন শয়টার জায়গায় দন্তার শয়টয় হবে। ঠিক আছে? তো এইভাবে বোর্ডের কোশ্চেনগুলো পড়বা ইনশাল্লাহ। এরপরে 3-এর ক, উদাহরণসহ বিশেষ্য সর্বনাম বা ক্রিয়া, হ্যাঁ, বলা হচ্ছে উদাহরণসহ বিশেষ্য বা সর্বনাম বা ক্রিয়া বিশেষণ পদের শ্রেণীবিভাগ আলোচনা করো। তো এগুলো শ্রেণীবিভাগ আলোচনা করতে বলবে। তো এইগুলা আসলে তাহলে অনেক কোশ্চেন পড়তে হবে। তুমি এইটা স্কিপ করে যাও, তুমি ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো, এইটা পড়বা। ঠিক আছে? যেমন এইখানে আছে যে তুমি যে আমার কবিতা, এই তুমির নিচে দাগ দেওয়া আছে, সাপোজ তুমির নিচে দাগ দেওয়া আছে, তাহলে তুমিটা কি? এই তুমিটা হচ্ছে সর্বনাম, তাহলে উত্তর লিখতে হবে কি? সর্বনাম। সাদা কাপড় পরলে মন সাদা হয় না, এটা হচ্ছে বিশেষণ। ঠিক আছে? সাদার পরে কি আছে? কাপড় আছে। ঠিক আছে? সাদার পরে কাপড় থাকার কারণে কাপড় কি একটা নাউন বা একটা নাম, হ্যাঁ, একটা বস্তুর নাম বোঝাইতেছে। তো এই জন্য যে কোনো ওয়ার্ডের পরে যদি নাউন পাওয়া যায় বা প্রোনাউন পাওয়া যায়, তাহলে ওই ওয়ার্ডটা কি হয়? বিশেষণ হয়। তাহলে এটা হচ্ছে কি? বিশেষণ। বুঝিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। বুঝিলাম মানে বুঝিলাম এটা একটা কোনো একটা কাজ করা বোঝাইতেছে। কাজ করা বুঝাইলে এটা কি হয়? ওইটা হয় ক্রিয়া। তাহলে অ্যান্সারটা হবে কি? ক্রিয়া। যথা ধর্ম তথা জয়, যথা তথা, যেখানে সেখানে, হ্যাঁ, তারপরে এবং কিন্তু, এগুলো যদি থাকে তাহলে এগুলোকে বলা হয় যোজক। হ্যাঁ, এগুলো হচ্ছে যোজক। পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন। পহেলা বৈশাখ এটা একটা দিবসের নাম। তো কোনো কিছুর নাম বুঝলে এটাকে বলা হয় বিশেষ্য। তারপরে চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না, এটাকে তুমি ক্রিয়া লিখতে পারো অথবা লিখতে পারো যৌগিক ক্রিয়া। হ্যাঁ, ক্রিয়া অথবা যৌগিক ক্রিয়া। বা বড় চমৎকার ছবি এঁকেছে। তো বা, এই বায়ের মধ্যে দেখো যে আশ্চর্যবোধক চিহ্ন আছে, বিস্ময়বোধক চিহ্ন আছে। তো বিস্ময়বোধক চিহ্ন থাকলে ওই ওয়ার্ডটা তখন হবে কি? আবেগ। আবেগ। ধান বাঁধতে শিবের গীত গেও না। ধান কি? একটা নাম, একটা খাদ্যের নাম, হ্যাঁ, বা খাদ্যশস্যের নাম আর কি। তো এটা কি? বিশেষ্য। কোনো কিছুর নাম বুঝলে এটা কি হয়? বিশেষ্য হয়। তো এখানে 8টা থাকবে, এই 8টা থেকে যে কোনো 5টা। এর জন্য শর্টকাট ওইটা দেখো যে সাবজেক্ট বা অবজেক্ট যদি বোঝায় তাহলে সেটা হতে পারে বিশেষ্য অথবা সর্বনাম। বিশেষ্য মানে কি? নাম। আর নামের পরিবর্তে যদি কিছু ব্যবহার করা হয় ওইটাকে বলা হয় সর্বনাম। যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী। তো এখানে ঢাকা একটা নাম, রাজধানীও একটা নাম, তাহলে এটা কি? বিশেষ্য। এখন ঢাকার পরিবর্তে কি ব্যবহার করা যায়? ইহা বা এটি। তো ইহা বা এটি যদি বোঝায় তাহলে এটা হচ্ছে সর্বনাম। তো বিশেষণের পরের শব্দ বিশেষ্য বা সর্বনাম। বিশেষণের পরের শব্দ কি? বিশেষ্য বা সর্বনাম। বিশেষণের পরের শব্দ কি থাকবে? বিশেষ্য থাকবে অথবা সর্বনাম থাকবে। যেমন এখানে মুচি, এটা একটা বিশেষ্য, মানে এটা নাউন। বিশেষ্য মানে কি? নাউন। তো কোনো শব্দের পরে যদি কোনো নাউন পাওয়া যায় তাহলে ওই শব্দটা কি? বিশেষণ। ওই শব্দটা তখন কি হয়? বিশেষণ, বা যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, সুখী।
হ্যাঁ হ্যাপি, তাহলে হ্যাপি, হ্যাপি কি অ্যাডজেক্টিভ, তাহলে বিশেষণ বলতে কি বোঝায়, কোনো অ্যাডজেক্টিভকে বোঝায়। তো অ্যাডজেক্টিভের পরে কি থাকে, নাউন থাকে। তো মুচি কি একটা নাউন। কাজ করা বোঝালো, এটা হচ্ছে ক্রিয়া, যেমন সে চলন্ত বাসে উঠলো, তাহলে উঠা কি একটা কাজ করা বোঝাইছে, তাহলে এটা হচ্ছে কি ক্রিয়া বা কাজ করা বোঝাইছে, এটা ক্রিয়া অথবা ভার। তার মানে কোনো কাজ করা বোঝালে সেটা হচ্ছে ক্রিয়া বা ভার। ক্রিয়ার আগে বা পরে যা থাকে তা হলো ক্রিয়া বিশেষণ। দেখো ক্রিয়ার আগে বা পরে যা থাকে তা হলো ক্রিয়া বিশেষণ। যেমন এখানে উঠলো, উঠলোর আগে কি আছে, বাস আছে, বাসে উঠলো, তাহলে এখানে এই যে এটা ক্রিয়া মানে কাজ করা, এই কাজ করা বোঝানোর আগে কি আছে, যে বাস আছে, বাসে আছে। তো ওই বাসে কি, এই বাসেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। র এর, এরপর দেখো র এর, হতে থেকে, এ অতে, এইগুলা থাকলে, এইগুলা পাইলে এগুলো হচ্ছে অনুসর্গ। যেমন হতে, হতে এসে এটা কি অনুসর্গ, ঠিক আছে। ঝিনুক হতে মুক্তা মেলে, এখানে হতেটা কি, এখানে হতেটা হচ্ছে অনুসর্গ। এবার দেখো বিস্ময় চিহ্নযুক্ত শব্দ আবেগ। হ্যাঁ, বিস্ময় চিহ্নযুক্ত কোনো শব্দ থাকলে, যেমন হায়, এটার মধ্যে কি আছে, বিস্ময় চিহ্ন আছে। তো বিস্ময় চিহ্ন থাকার কারণে এটা কি হয়েছে, এইটা হচ্ছে কি আবেগ। এরপরে দেখো যে সে, তারপরে যে সে, যথা তথা, ও এবং, কিন্তু, এগুলো হলো যোজক। হ্যাঁ, যেমন এখানে কিন্তু, মাঝখানে কিন্তু পড়ছে, তাহলে এই কিন্তুটা কি যোজক, ঠিক আছে। তো ব্যাকরণিক শব্দ শ্রেণী, এগুলোর নিচে ব্যাকরণিক শব্দ শ্রেণী, এইগুলার নিচে দাগ দেওয়া থাকবে, তোমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। এখান থেকে যে পাঁচটা পারবা সেই পাঁচটাই তুমি লিখবা। ওকে, আচ্ছা। এরপর দেখো যে উপসর্গ কাকে বলে, উপসর্গ পাঠের প্রয়োজনীয়তা। উপসর্গ কাকে বলে, উপসর্গ পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থদ্যোতকতা নেই, আলোচনা করো। এই কোশ্চেনটা, এই উত্তর জাস্ট একটাই, এই কোশ্চেন উপসর্গ কাকে বলে, উপসর্গ পাঠের প্রয়োজনীয়তা, হ্যাঁ, বা উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থবাচকতা নেই, এটার অ্যান্সারটা দেখো নিচে থেকে দেখে নাও। যে উপসর্গ মানে কি, যেসব অর্থহীন শব্দ কোনো অর্থময় শব্দের পূর্বে বসে, অর্থাৎ যেসব অর্থহীন মানে অর্থ নাই যেসব শব্দের, হ্যাঁ, সে যদি কোনো অর্থ আছে এরকম শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, তাকে উপসর্গ বলে, তাকে উপসর্গ বলে। যেমন পরাজয়, পরাজয়, পরাযোগ জয়, পরাজয় সমান কি, পরাজয়। তো দেখো জয় শব্দের অর্থ আছে কিন্তু পরা শব্দের কিন্তু কোনো অর্থ নাই। এরপর দেখো প্রহার, প্রহার, এই যে এখানে হারের শব্দের অর্থ আছে, হার মানে কি, হেরে যাওয়া বা কোনো অলংকার বোঝায়। তো এটার অর্থ আছে কিন্তু প্র শব্দের কিন্তু কোনো অর্থ নেই। এখানে যে প্র শব্দটা আছে এটার কোনো অর্থ নাই। কিন্তু যখন প্রহার বলবা, প্রহার মানে কাউকে মাইর দেওয়া, কাউকে পিটানো, ঠিক আছে। পরাজয়, হ্যাঁ, জয় মানে কি, জয় লাভ করা। এর আগে যদি পরা কথাটা বসায় দাও তাহলে পরাজয়, তার মানে বিপরীত হয়ে গেল, পরাজয় হয়ে গেল কথা, ঠিক আছে। তখন পরাজয় মানে হার হয়ে গেল। তো এখানে দেখো, এখানে জয় শব্দের অর্থ হলো জয় লাভ করা। এর আগে পরা কথাটি বসালে এর অর্থ দাঁড়ায় পরাজিত হওয়া। ওকে, আচ্ছা। এরপর দেখো যে পরা শব্দের অর্থাৎ পরা যে শব্দটা আছে এই শব্দের নিজস্ব কোনো অর্থ নেই, তবে এটি জয় শব্দটির পূর্বে বসে নতুন শব্দের সৃষ্টি করেছে, তাই বলা যায় উপসর্গের অর্থবাচকতা আছে, কিন্তু অর্থদ্যোতকতা নেই। এরপর দেখো উপসর্গের প্রয়োজনীয়তা। 1 নাম্বার, নতুন অর্থ সৃষ্টি করে। এরপরে ভাষাকে সহজ করে, শব্দের উচ্চারণ সহজ করে, শব্দকে শ্রুতিমধুর করে। তো এই 4টা দিলেই চলবে প্রয়োজনীয়তা। এরপরে দেখো 4-এর খতে আসবে ব্যাস বাক্য সহ সমাস। ব্যাস বাক্য সহ নিচের শব্দগুলো সমাস নির্ণয় করো। তো এই কোশ্চেনটা একটু জটিল হতে পারে অনেকের কাছে, এই জন্য আমি তোমাদের সাজেস্ট করব যে উপসর্গ কাকে বলে, উপসর্গ পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো, উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থদ্যোতকতা নাই, এটা আলোচনা, এইটা তুমি অ্যান্সার করার চেষ্টা করবা যারা সমাসটা পারো না, ঠিক আছে। হ্যাঁ, তারপরে সমাসটা তুমি কিভাবে অ্যান্সার করো সেটা তো আমি বলে দিবই, যে প্রদত্ত শব্দ লিখতে হবে, তারপরে ব্যাস বাক্য, হ্যাঁ, তারপর লিখতে হবে কি সমাসের নাম, এই 3টা লিখে তারপর তোমাকে অ্যান্সারটা করতে হবে। এখানে প্রদত্ত শব্দ মানে যেই শব্দগুলো সমাস নির্ণয় করতে বলা হয়েছে, এখানে বলছে দেশান্তর, রাজর্ষি, পকেটমার, সিংহপুরুষ, তেলে ভাজা, মন মাঝি, উপনদী, লাঠালাঠি, এইগুলার সমাস নির্ণয় করতে বলছে। এখানে 8টা আছে, এখান থেকে যে কোনো 5টা তোমার করতে হবে।
তো দেখো দেশান্তর, দেশান্তর এটার ব্যাসবাক্য কি? অন্য দেশ। সমাসের নাম কি? নিত্য সমাস। নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্য হয় না ওইটাকে নিত্য সমাস। ব্যাসবাক্য হয় না বা প্রয়োজন হয় না এরকম, বা এরকমটাকে বলা হয় নিত্য সমাস। তো এই নিত্য সমাসের ব্যাসবাক্য লিখবা তুমি অন্য দেশ। হ্যাঁ, দেশান্তর। হ্যাঁ, অন্তর, অন্তর শেষের দিকে অন্তর এরকম যদি থাকে তাহলে বুঝবা যে এটা হচ্ছে নিত্য সমাস। রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, যিনি রাজা তিনি ঋষি, এটি হচ্ছে কর্মধারয় সমাস। তো এখানে জাস্ট কর্মধারয় সমাস লিখে দাও। পকেট মার, পকেট মারে যে, পকেট মার, পকেট মারে যে, এটা তৎপুরুষ সমাস, অথবা লিখতে পারো উপপদ তৎপুরুষ সমাস। তৎপুরুষ অথবা উপপদ তৎপুরুষ, ঠিক আছে? কারণ ব্যাসবাক্যে শেষে যে কথাটা পাওয়া যায় ওইটাকে বলা হয় উপপদ তৎপুরুষ। আর যদি এটা মনে না থাকে যে জাস্ট তুমি জাস্ট তৎপুরুষ লিখে দিলে চলবে। এবার সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়, এটা হচ্ছে কর্মধারয় সমাস, অথবা কর্মধারয় সমাস, অথবা উপমিত কর্মধারয় সমাস। ঠিক আছে? সিংহ একটা নাউন, পুরুষ একটা নাউন, দুইটাই নাউন। তো এখানে দুইটা পদই নাউন হওয়ার কারণে, হ্যাঁ, পূর্বপদ আর পরপদ দুইটাই নাউন হওয়ার কারণে এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। ঠিক আছে? আর যদি একটা নাউন থাকতো, একটা অ্যাডজেক্টিভ থাকতো, তাহলে সেটা হচ্ছে উপমান হইতো। তেলে ভাজা, তেলে ভাজা, তেলে ভাজা, এটাও তেলে ভাজা, একই আছে। মানে যা এখানে যে শব্দটাকে সমাস করতে বলছে এটার ব্যাসবাক্য ঠিক তাই। যদি এরকম হয় এটাকে বলা হয় উলুক সমাস, উলুক তৎপুরুষ সমাস। এটা হচ্ছে উলুক তৎপুরুষ সমাস। মন মাঝি, মন মাঝি বলতে বাস্তবে কোনো মাঝি নাই। হ্যাঁ, তো এরকম হইলে আসলে বাস্তবতার সাথে কোনো কিছু না মিলে, যেমন মন মাঝি বলতে কোনো মাঝি মাঝি হয় না। ঠিক আছে? তো এইগুলা হচ্ছে কি রূপক কর্মধারা। যদি বাস্তবতার সাথে সেটা না মিলে তাহলে ওইটাকে রূপক কর্মধারা, সরি, রূপক কর্মধারা সমাস বলে। তো মন মাঝির ব্যাস বাক্যটা কি? মন রূপ মাঝি। মন মাঝির ব্যাস বাক্যটা হচ্ছে মন রূপ মাঝি, এটা হচ্ছে রূপক কর্মধারা সমাস। তো 2023 সালের সকল বোর্ডের প্রশ্ন পড়বা, অবশ্যই নিজ বোর্ডেরটা বাদ দিয়া, তাহলে তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর দেখো যে 5 কতে আসবে একটি সার্থক বাক্যের কি কি গুণ বা শর্ত রয়েছে আলোচনা করো। এটা আসতে পারে, অথবা বলতে পারে যে অর্থানুসারে অথবা গঠনানুসারে বাক্য কত প্রকার ও কি কি আলোচনা করো। এই দুইটা থেকে একটা প্রশ্ন তোমার কমন প্রয়োজন। হ্যাঁ, অথবা বাক্য পরিবর্তন অ্যান্সার করবা। ঠিক আছে? এটা তোমার ইচ্ছা, তুমি এটা এটা এখান থেকে পড়লে দুইটা প্রশ্ন করতে হবে। আর এখানে বাক্য পরিবর্তনের আমি যে শর্টকাট টেকনিক দিব, তার জন্য হলে তুমি এখানে যেগুলো দেখাই দেবো এগুলো বুঝলে তোমার কিন্তু তুমি সেগুলো অ্যান্সার করতে পারবা। যেমন এখানে আছে কি, তিনি ধনী হলেও অসাধু নন, এটা জটিল করতে বলছে। যখন জটিল করতে বলবে তখন তোমাকে এগুলো ব্যবহার করতে, যদিও, তবুও, হ্যাঁ, তারপর যিনি, তিনি, যখন, তখন, যেখানে, সেখানে, এরকম করে তোমাকে বাক্য তৈরি করতে হবে। যেমন তিনি ধনী হলেও অসাধু নন, তাহলে তার মানে প্রথমে যদিও, তাহলে যদিও তিনি ধনী তবু তিনি অসাধু নন, তাহলে যদিও তবুও দিয়ে বাক্য তৈরি করে ফেলাইলা, তাহলে তোমার এটা হয়ে গেল। যদিও তিনি ধনী তবু তিনি অসাধু নন। অর্থাৎ এখানে যে বাক্যটা দেওয়া থাকবে এই বাক্যটার দুইটা পাঠ করতে হবে। মানে এই বাক্যটার একটা বাক্য আছে, এইটাকে তোমার কি করতে হবে যে এটাকে দুইটা বাক্য বানাইতে হবে। তো দুইটা বাক্য বানাতে হবে, প্রথমে যদিও হয়েছে, তারপর আবার তবু হয়েছে। ঠিক আছে? এইভাবে। পৃথিবী অস্থায়ী, পৃথিবী অস্থায়ী, এটা নেতিবাচক করতে বলছে। তো পৃথিবী অস্থায়ী, পৃথিবী চিরস্থায়ী নয়। তো এখানে দেখো পৃথিবী, এই অস্থায়ীর বিপরীত শব্দ আছে কি? চিরস্থায়ী। ঠিক আছে? আর যেহেতু এটা নেতিবাচক, নেতিবাচক যখন বলবে তখন এখানে নেগেটিভ ব্যবহার করতে হবে, নয়, নয় বা না, এরকম শব্দ ব্যবহার করতে হবে। পৃথিবী অস্থায়ী, পৃথিবী চিরস্থায়ী নয়। ছেলেটি খুব মেধাবী, এটা বিস্ময়বোধক করতে বলছে। তো বিস্ময়বোধক যদি করতে বলে, যদি এখানে একজন উল্লেখ থাকে তাহলে তুমি কি ব্যবহার করবা? আর যদি একজন উল্লেখ না থাকে তাহলে কত ব্যবহার করবা? তাহলে ছেলেটি কত মেধাবী, ছেলেটি, এখানে বলছে ছেলেটি খুব মেধাবী, ছেলেটি খুব মেধাবী বলছে। তো ছেলেটি খুব মেধাবী এই বাক্যটাকে বিস্ময়বোধক করতে বলছে। ছেলেটি খুব মেধাবী এই বাক্যটাকে বিস্ময়বোধক করতে বলছে। যদি এখানে একজন উল্লেখ থাকে তাহলে কি ব্যবহার করতে হবে, আর একজন না থাকলে কত ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো যে ছেলেটি খুব মেধাবী, তাহলে ছেলেটির পরে কত শব্দটা বসাতে, যেহেতু একজন কথাটা নাই, ছেলেটির পরে কত কথাটা বসায় দাও, বাকি অংশ লিখে দাও, আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে গেছে। ছেলেটির পরে জাস্ট তুমি কি বসাইছো? কত কথাটা বসায় দিছো। যেহেতু এখানে একজন কথাটা উল্লেখ নাই, এখানে
একজন কিন্তু উল্লেখ নাই, এক কথাটা উল্লেখ নেই। এই জন্য এখানে জাস্ট ছেলেটির পরে কতটা বসায় দাও, শেষে আশ্চর্য চিহ্ন বসায় দাও, আর সবই ঠিক থাকবে। শুধু ছেলেটির পরে এই খুবের জায়গায় জাস্ট কত, ছেলেটি খুব এই জায়গায় জাস্ট কত বসায় দাও, আর শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসায় দাও। তার বয়স হলেও শিক্ষা হয়নি। যৌগিক বাক্য, যৌগিক বাক্য করার জন্য ও এবং আর, ও এবং কিন্তু, ও এবং কিন্তু দিয়ে বাক্য তৈরি করতে হবে। যেমন তার বয়স হলেও শিক্ষা হয়নি, এটাকে যৌগিক করতে বলছে। তো দেখো, তার বয়স হলেও, এই বাক্যটার দুইটা পার্ট, একটা হচ্ছে তার বয়স হলেও, হ্যাঁ, আবার শিক্ষা হয়নি। তো এই বাক্যটাকে দুইটা পার্ট করতে হবে এবং মাঝখানে ও এবং কিন্তু যৌগিক করতে বললে এগুলো নিয়ে আসতে হবে। যেমন তার বয়স হয়েছে, তার বয়স হয়েছে, এরপরে কিন্তু নিয়ে আসো, তারপর কি শিক্ষা হয়নি, এটা বসায় দাও। অর্থাৎ যৌগিক যখন করতে বলে তখন ও এবং কিন্তু দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে। বইটি তোমার পড়া উচিত। অনুজ্ঞা, অনুজ্ঞা মানে কি, যে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা এটাকে বলা হয় অনুজ্ঞা। তো বইটি তোমার পড়া উচিত, তুমি এখানে বইটি তোমার, তোমার কথাটা বাদ দাও। হ্যাঁ, বইটি তোমার মানে যে সাবজেক্ট থাকবে সে সাবজেক্টটা বাদ দিয়ে দিবা। তাহলে কি, বইটি পড়ো, হ্যাঁ, উচিত বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, বইটি পড়ো, হ্যাঁ, এখানে সাবজেক্টটা বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে না, সাবজেক্ট থাকে না, এখানে কোনো সাবজেক্ট থাকবে না। ঠিক আছে, এবার দেখো, যদি বই পড়ো তবে জ্ঞান অর্জন করবে, এটা সরল বাক্য করতে বলছে। সরল বাক্য মানে একটা বাক্যে, এই যে যদি বই পড়ো, এই পুরা বাক্যটাকে, এখানে দুইটা বাক্য আছে, যদি বই পড়ো, একটা হচ্ছে যদি বই পড়ো, একটা বাক্য কি যদি বই পড়ো, আর একটা বাক্য কি তবে জ্ঞান অর্জন করবে। এখানে দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টকে একটা পার্ট বানাবা। অর্থাৎ দুইটা বাক্য মিলে একটা বাক্য বা একটা অর্থ প্রকাশ করতে হবে। বই পড়লে জ্ঞান অর্জন করবে, বই পড়লে জ্ঞান অর্জন করবে, হয়ে গেল তোমার সরল। সরল করতে বললে দুইটা পার্ট থাকবে, সেটাকে জাস্ট তোমার কি করতে হবে, একটা পার্টে রূপান্তরিত করতে হবে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এটাকে প্রশ্নবোধক করতে বলা হয়েছে। তো দেখো, বাংলাদেশের পরে জাস্ট কি কথাটা নিয়ে আসো, বাংলাদেশ কি, একটি উন্নয়নশীল দেশ, বাকি অংশ কি, একটি উন্নয়নশীল দেশ। আর যেহেতু এই বাক্যটা নেগেটিভ না, সেহেতু এখানে নেগেটিভ ব্যবহার করতে হবে, নয়। নেগেটিভ না থাকলে নেগেটিভ ব্যবহার করতে হবে, নয়। হ্যাঁ, আর নেগেটিভ যদি থাকতো তাহলে নয় কথাটা দেওয়া যাবে না। ঠিক আছে, তো এখানে যখন যে সাবজেক্ট আছে এরপর জাস্ট তুমি কি কথাটা নিয়ে আসো, হ্যাঁ, তারপর বাকি অংশ লিখে দাও। আর যদি এটা নেগেটিভ না হয় তাহলে সেক্ষেত্রে নয়, না, এই ধরনের কথা ব্যবহার করতে হবে। শেষে অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে। তুমি সুখী হও, নির্দেশবাচক। নির্দেশবাচক মানে কি, তোমার সুখ কামনা করি, তোমার সুখ কামনা করি, অর্থাৎ জাস্ট হচ্ছে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা হয়। ঠিক আছে, তোমার সুখ কামনা করি। ঠিক আছে, তো এইভাবে এখান থেকে যে কোনো 5টা তোমাকে অ্যান্সার করতে হবে। এখানে কিন্তু 8টা থাকবে, এখানে 8টা থেকে জাস্ট তোমাকে 5টা, যে কোনো 5টা যেটা তুমি পারবা সেটা তুমি অ্যান্সার করবে। এরপর 6-এর কতে আসবে, যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো। এই যে বাক্য শুদ্ধিকরণ যে বিষয়টা, বাক্য শুদ্ধিকরণ যে বিষয়টা, এখানে মনে রাখতে হবে যে বাক্যটাকে তোমাকে শুদ্ধ করতে বলতেছে, যে 5টা তুমি শুদ্ধ করবা, সেই 5টার মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনো ভুল আছে, সেই ভুলগুলোকে তুমি ফাইন্ড আউট করবে। যেমন এখানে আছে বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য। তো তুমি দেখো যে দুর্জন বানানে কোনো ভুল নাই, হলেও কোনো সমস্যা নাই, পরিত্যাজ্য কোনো সমস্যা নাই, কিন্তু বিদ্বান বানানে কিন্তু সমস্যা আছে। বিদ্বান বানানে সঠিক কি, যে বিদ্যান, বয়স্কার বি, বয়স্কার বি, দয় বয় সংযুক্ত আকার দৈন্তান্ন। তো এই জন্য এখানে যে বিদ্বান, এটা হচ্ছে সঠিক বানান, কিন্তু এই বানানটা ভুল ছিল, এটা জাস্ট ঠিক করে দিলা, তোমার বাক্য শুদ্ধ হয়ে গেল। চোরে চোরে চাচাতো ভাই, চোরে চোরে চাচাতো ভাই। তো এখানে তো কি ভুল আছে কমেন্টে জানাও তো দেখি। আচ্ছা, কমেন্টে জানাইতে হবে না, কারণ এটা আমি অ্যান্সার দিয়ে দিছি। চোরে চোরে মাছতুতো ভাই, চাচাতো জায়গায় জাস্ট শুধু মাছতুতো কথাটা বসেছো, তাহলে তোমার বাক্য শুদ্ধিকরণ হয়ে গেছে। তুমি আমি ও সে দোষী, তুমি আমি ও সে দোষী। তো এখানে দেখো যে দোষী মানে দোষ স্বীকার করা বোঝাইতেছে, দোষ স্বীকার করা বোঝাইতেছে, তাহলে 1 2 3 মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ঠিক আছে, ফার্স্ট পারসন আমি, সেকেন্ড পারসন কি তুমি, আর থার্ড পারসন কি সে। তো আমি, তুমি ও সে দোষী। তার মানে দোষ স্বীকার বোঝালে 1 2 3 হয়, আর দোষ স্বীকার না বোঝালে 2 3 1 হয়। তো যেহেতু এখানে দোষী কথাটা বলা হইতেছে, তাহলে দোষ স্বীকার করা হইতেছে, তাহলে 1 2 3। তার মানে প্রথমে ফার্স্ট পারসন আমি, দ্বিতীয়তে সেকেন্ড পারসন তুমি, আর তৃতীয়তে থার্ড পারসন সে, বসালেই হয়ে গেল। সব ছাত্ররা উপস্থিত আছে, সব ছাত্র, সব বললে তো আর ছাত্ররা বলার প্রয়োজন নাই, সব বললে ছাত্র বললেই হয়। তো সব ছাত্র উপস্থিত আছে,
ঠিক আছে, এখানে রা কথাটা অতিরিক্ত আছে, এটাকে বাদ দিয়ে দিলেই তোমার বাক্য শুদ্ধ হয়ে গেল। শুধুমাত্র কথায় কাজ হবে না, শুধুমাত্র, শুধু যেই কথা, মাত্র তো একই কথা, তার মানে একই শব্দ দুইবার আছে, শুধু আর মাত্র, দুইটা তো একই ওয়ার্ড, একই শব্দ। তো যে কোনো একটা বাদ দিয়ে দাও, শুধু বাদ দাও অথবা মাত্র বাদ দাও, তাহলে শুধু কথায় কাজ হবে না, তাহলে মাত্র বাদ দিয়ে দেওয়া হয়েছে, মাত্র বাদ দিয়ে দাও, তাহলে শুধু কথায় কাজ হবে না। তো এরকম যদি হয় যে দুইটা একই শব্দ আছে, তাহলে একটা শব্দ বাদ দিয়ে দিবা। করোনাকালীন সময়ে আমরা কোথাও যাইনি। করোনাকালীন, কাল, কাল মানে সময়, আবার আবার সময় দিছে, তার মানে হয় সময় বাদ দিতে হবে অথবা এই কালীনটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, তো এই সময়টা বাদ দিয়ে দিলাম, সময়, তাহলে করোনাকালীন আমরা কোথাও যাইনি, তার মানে একই রকম, একই বাক্যে যদি এক শব্দ দুইবার থাকে, হ্যাঁ, তাহলে একটি বাদ দিয়ে দিবা, দুইটা থেকে একটা বাদ দিয়ে দিবা। 10 চক্রে ঈশ্বর ভূত, এটা একটা প্রবাদ বাক্য, তো এখানে প্রবাদ রিলেটেড ভূত আছে, ভুল আছে, প্রবাদ রিলেটেড ভুল আছে। তো এখানে ঈশ্বর, ঈশ্বরের জায়গায় জাস্ট ভগবান লিখলেই অ্যান্সারটা হয়ে যায়। 10 চক্রে ভগবান। দৈনতা প্রশংসনীয় নয়, দৈনতা প্রশংসনীয় নয়, তো এই দৈনতা হয় না, আসলে আসলে এটা সঠিক বানানটা কি দীনতা। তো এখানে দৈনতার মধ্যে ভুল আছে, জাস্ট এই ভুলটাকে তুমি ঠিক করে দাও, দীনতা লিখে দাও, তাহলে তোমার হয়ে গেল। তার মানে এই যে বাক্য শুদ্ধিকরণের বিষয়টা, এটার মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় ভুল আছে, সেই ভুলটাকে তোমার জাস্ট ঠিক করতে হবে। পুরা সেন্টেন্স আকারে লিখবা, যেখানে ভুল আছে সেই ভুলটাকে জাস্ট তুমি ঠিক করবা, যেখানে ভুল আছে ওই জায়গাতে ঠিক করবা। তো এইভাবে কিন্তু সহজেই অ্যান্সার করা যাবে যে বাক্য শুদ্ধিকরণ। এরপরে যেটা থাকবে যে অপপ্রয়োগ, এটা ঠিক এই একই কোশ্চেন, জাস্ট ওটা জাস্ট একটা প্যাসেজ আকারে থাকবে, এটা সেন্টেন্স আকারে থাকবে, ওটা প্যাসেজ আকারে থাকবে, যেহেতু একই বিষয়, তাহলে এই বিষয়ের কথা নাই বললাম, এই বিষয়ের প্রয়োজন নেই, তুমি এইটাই শিখবা, বাক্য শুদ্ধিকরণ শিখবা। প্যাসেজেরটা বা অনুচ্ছেদ আকারে যেটা থাকে সেটা তোমার না হলেও চলবে, না পড়লেও চলবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের যে ভিডিও ক্লাসটা দিলাম তোমাদের, এই ভিডিও ক্লাস থেকে তুমি 100% উপকৃত হয়েছো। আশা করি যে তুমি ব্যাকরণে, বাংলা দ্বিতীয় ব্যাকরণে 30-এ 30 পাবা ইনশাল্লাহ। এরপরও যদি কারো কোনো কিছুতে বুঝতে প্রবলেম হয়, সেক্ষেত্রে তুমি কমেন্টের মাধ্যমে জানা যায়, যে কমেন্টের মাধ্যমে আমি তোমাদের কিন্তু রিপ্লাই দিই। ঠিক আছে, তোমরা কমেন্ট করলে আমি কিন্তু সাথে সাথে কিন্তু রিপ্লাই দিয়ে দিই। তো অবশ্যই তুমি আমাকে কমেন্ট করো, ওই কমেন্টের মাধ্যমে আমি তোমাকে দেখাই দেবো যদি এই রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা, বা বাংলা ব্যাকরণের অন্য কোনো কোশ্চেন আছে কিনা, হ্যাঁ, সেইগুলো আমি তোমাদেরকে কিন্তু রিপ্লাই দিয়ে দিব। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুস্থ থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।